অন্নদাশঙ্কর রায় কোন ছদ্মনামে সাহিত্য রচনা করেছেন? সঠিক উত্তর লীলাময় রায়। ব্যাখ্যা: অন্নদাশঙ্কর রায় লীলাময় রায় ছদ্মনামে সাহিত্য রচনা করেছেন। অন্নদাশঙ্কর রায় একজন স্বনামধন্য ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি ও চিন্তাবিদ। আমেরিকার টেক্সাসের বিদুষী তরুণী অ্যালিস ভার্জিনিয়া ওন্ডর্ফ 1930 সালে ভারতে আসেন ভারতীয় সঙ্গীত বিষয়ে গবেষণার জন্য। লেখক ভবানী মুখোপাধ্যায়ের মাধ্যমে অ্যালিসের সঙ্গে অন্নদাশঙ্করের পরিচয় ঘটে এবং পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সে সময় অন্নদাশঙ্কর লীলাময় রায় ছদ্মনামে লিখতেন। রবীন্দ্রনাথ অ্যালিসের নতুন নামকরণ করেন লীলা রায়। অন্নদাশঙ্করের জীবনে লীলা রায়ের প্রভাব ব্যাপক। বহু ভাষায় পারদর্শী লীলা রায় নিজের সাহিত্যিক এবং অনুবাদক হিসেবে খ্যাতিলাভ করেন। অন্নদাশঙ্কর রায় রচিত উপন্যাস অসমাপিকা, আগুন নিয়ে খেলা, পুতুল নিয়ে খেলা, সত্যাসত্য ইত্যাদি। অন্যদিকে নিহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম, অপরাজিতা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া। প্রশ্ন: বাংলাদেশ কবিতাটি কার লেখা? সঠিক উত্তর: অমিয় চক্রবর্তী। ব্যাখ্যা: অমিয় চক্রবর্তী পশ্চিমবঙ্গের হুগলির শ্রীরামপুরে তার জন্ম। অমিয় চক্রবর্তী তার জীবনের প্রথম দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের নিকট সান্নিধ্যে এসেছিলেন। তিনি রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন এবং তার সঙ্গে বহু দেশে ভ্রমণ করেছেন। 30 পঞ্চকবির মধ্যে তিনি অন্যতম একজন। বাংলাদেশ কবিতা অমিয় চক্রবর্তী রচিত বাংলাদেশ কবিতাটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে রচিত। অমিয় চক্রবর্তী রচিত বিখ্যাত কবিতা বাংলাদেশ অনিশেষ 1976 কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত একটি কবিতা। কবিতাটি স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে রচিত। কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। তার অন্যান্য গ্রন্থ উপহার, খসড়া, এক মুঠো, মাটির দেয়াল, অভিজ্ঞান বসন্ত ইত্যাদি। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া। প্রশ্ন: আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়? সঠিক উত্তর: গাইবান্ধা জেলায়। ব্যাখ্যা: আখতারুজ্জামান ইলিয়াস পূর্ণ নাম আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। 1943 সালের 12 ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার গটিয়া গ্রামে মাতুলালয়ে তার জন্ম। তার পৈতৃক নিবাস বগুড়া শহরের নিকটবর্তী চেলোপাড়ায়। তিনি কথাসাহিত্যিক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন। তার লেখায় সমাজ বাস্তবতা ও কালচেতনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে। বিশেষত তার রচনাশৈলীর ক্ষেত্রে যে স্বকীয় বর্ণনারীতি ও সংলাপে কথ্য ভাষার ব্যবহার লক্ষণীয় তা সমগ্র বাংলা কথাশিল্পে অনন্য সাধারণ। তার রচিত উপন্যাস চিলেকোঠার সেপাই, খাইয়াবনামা এই দুটি হল তার মহাকাব্যচিত উপন্যাস। তার রচিত গল্পগ্রন্থ অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধভাতে উৎপাত, দোজখের ওম। উৎস: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। প্রশ্ন: পঞ্চপাণ্ডব কবিদের অন্তর্ভুক্ত ছিলেন কে? সঠিক উত্তর: বুদ্ধদেব বসু। ব্যাখ্যা: পঞ্চপাণ্ডব 30-এর দশকে বাংলা কবিতার নব্যধারার আন্দোলনে প্রধান 5 জন কবি ছিলেন। তাদের পঞ্চপাণ্ডব বলা হতো। তারা কাব্যচর্চায় রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। পঞ্চপাণ্ডবের অন্তর্ভুক্ত কবিরা রবীন্দ্র কাব্যধারার বিরোধী ছিলেন। আধুনিকতাবাদী পঞ্চপাণ্ডব লেখক হচ্ছেন জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, সুধীন্দ্রনাথ দত্ত। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। প্রশ্ন: কোন সাহিত্যিক 1971 সালের শহীদ বুদ্ধিজীবী? সঠিক উত্তর: আনোয়ার পাশা। ব্যাখ্যা: আনোয়ার পাশা বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক। জন্ম 1928 সালের 15 এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে। মৃত্যুর পূর্ব পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সিনিয়র লেকচারার ছিলেন। 1971 সালের 14 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার্স থেকে পাক হানাদার বাহিনীর অনুগত আলবদর সদস্যরা তাকে ঢাকার মিরপুরের বধ্যভূমিতে নিয়ে গিয়ে হত্যা করে। তিনি একজন শহীদ বুদ্ধিজীবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। আনোয়ার পাশা রচিত উপন্যাস নিশুতি রাতের গাথা, নীল সন্ধানী ও রাইফেল রটি আওরাত মুক্তিযুদ্ধভিত্তিক। তার রচিত কাব্যগ্রন্থ নদী নিঃশেষিত হলে, সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী ও অন্যান্য কবিতা। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া। প্রশ্ন: চন্দ্রদ্বীপের উপাখ্যান আব্দুল গাফফার চৌধুরী রচিত। সঠিক উত্তর: উপন্যাস। ব্যাখ্যা: আব্দুল গাফফার চৌধুরী রচিত উপন্যাস চন্দ্রদ্বীপের উপাখ্যান। এটি প্রকাশিত হয় 1960 সালে। আব্দুল গাফফার চৌধুরী 1934 সালের 12 ডিসেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী তার রচিত উপন্যাস চন্দ্রদ্বীপের উপাখ্যান প্রথম, নাম না জানা ভোর, নীল যমুনা ও শেষ রাত্রির চাঁদ। তার রচিত গল্পগ্রন্থ কৃষ্ণপক্ষ, সুন্দর হে সুন্দর। তার সম্পাদনা গ্রন্থ বাংলাদেশ কথা কয়। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। প্রশ্ন: আবু জাফর শামসুদ্দিনের ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয় কোনটি? সঠিক উত্তর: দেয়াল। ব্যাখ্যা: প্রশ্ন: চন্দ্রদ্বীপের উপাখ্যান আব্দুল গাফফার চৌধুরী রচিত। সঠিক উত্তর: প্রশ্ন: আবু জাফর শামসুদ্দিনের ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয় কোনটি? সঠিক উত্তর: দেয়াল। ব্যাখ্যা: আবু জাফর শামসুদ্দিনের ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয় দেয়াল। আবু জাফর শামসুদ্দিন একজন সাংবাদিক, সাহিত্যিক। 1911 সালের 12 মার্চ ঢাকা জেলার গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে তার জন্ম। আবু জাফর শামসুদ্দিনের ত্রয়ী উপন্যাস ভাওয়াল গড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা এবং শঙ্কর সংকীর্তন। তার উল্লেখযোগ্য রচনা হল উপন্যাস ভাওয়াল গড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা, শঙ্কর সংকীর্তন, দেয়াল, পরিত্যক্ত স্বামী। গল্পগ্রন্থ জীবন, রাজেন ঠাকুরের তীর্থযাত্রা, ল্যাংড়ি। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। প্রশ্ন: ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত পত্রিকা কোনটি? সঠিক উত্তর: সংবাদ প্রভাকর। ব্যাখ্যা: ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত পত্রিকা সংবাদ প্রভাকর। ঈশ্বরচন্দ্র গুপ্ত একজন কবি, সাংবাদিক, ভ্রমণকারী বন্ধু ছিল তার ছদ্মনাম। ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলা সাহিত্যের ইতিহাসে যোগসন্ধিক্ষণের কবি, অবক্ষয় যুগের, মধ্যযুগ ও আধুনিক যুগের মিলনকারী কবি হিসেবে পরিচিত। ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রথম বাংলা দৈনিক পত্রিকা সংবাদ প্রভাকর সম্পাদনা করেন। ঈশ্বরচন্দ্র সংবাদ প্রভাকর ছাড়াও সংবাদ রত্নাবলী, পাষণ পীড়ন ও সংবাদ সাধুরঞ্জন পত্রিকাও সম্পাদনা করেন। বঙ্কিমচন্দ্র তাকে খাঁটি বাঙালি কবি বলেছেন। অন্যদিকে বঙ্গদূত পত্রিকার সম্পাদক নীলমণি হালদার, বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র সমাচার দর্পণ, সংবাদ রত্নাবলী পত্রিকার সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। প্রশ্ন: মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তল নাটক অবলম্বনে শকুন্তলা রচনা করেন? সঠিক উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্যাখ্যা: প্রাচীন সংস্কৃত মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলা নাটক অবলম্বনে 1854 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি আখ্যান কাহিনী লিখেন। তার নাম দেন শকুন্তলা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, জনহিতৈষী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালের 26 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। 1839 সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি প্রদান করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি। তার আত্মজীবনীর নাম বিদ্যাসাগর চরিত বা আত্মচরিত। বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস ইত্যাদি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ আখ্যান মঞ্জরি, বোধোদয়, বর্ণপরিচয়, কথামালা ইত্যাদি। উৎস: 1. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 2. বাংলাপিডিয়া। 3. লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।
প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তীকে রবীন্দ্রনাথ ঠাকুরের কি বলা হয়? সঠিক উত্তর, কাব্যগুরু। ব্যাখ্যা, বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে পরিচিত। বাংলা গীতিকবিতার জনক হিসেবে পরিচিত বিহারীলাল চক্রবর্তী, তিনি আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি। রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি উপাধিতে আখ্যায়িত করেন। বিহারীলাল চক্রবর্তীর প্রথম সার্থক গীতিকবিতা বঙ্গসুন্দরী, তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ শারদামঙ্গল। বিহারীলাল চক্রবর্তী রচিত অন্যান্য কাব্যগ্রন্থ স্বপ্নদর্শন, সঙ্গীত শতক, বঙ্গসুন্দরী, নিসর্গ সন্দর্শন, বন্ধুবিয়োগ, শারদামঙ্গল। উৎস, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া। প্রশ্ন, বেগম কোকিয়ার লিখিত গ্রন্থ নয় কোনটি? সঠিক উত্তর, পদ্মাবতী। ব্যাখ্যা, বেগম কোকিয়ার লিখিত গ্রন্থ নয় পদ্মাবতী। উল্লেখ্য, পদ্মাবতী কবি আলাউল রচিত গ্রন্থ। আবার পদ্মাবতী মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি নাটক। কোকিয়া সাখাওয়াত হোসেন, নারী জাগরণের পথিকৃৎ বেগম কোকিয়ার জন্ম 9 ডিসেম্বর 1880, পায়রাবন্দ গ্রাম, রংপুর। বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে বেগম কোকিয়ার অবদান চিরম্লান। বেগম কোকিয়া প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি। সুলতানাস ড্রিম গ্রন্থটি কোকিয়া নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন নামে। এটি একটি প্রতীকী রচনা এবং এতে বর্ণিত লেডি ল্যান্ড বা নারী স্থান মূলত কোকিয়ারই স্বপ্ন কল্পনার প্রতীক। তার উল্লেখযোগ্য রচনা মতিচুর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধবাসিনী। উৎস, 1 বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, 2 বাংলাপিডিয়া। প্রশ্ন, কথা সাহিত্যিক এবং অভিধান প্রণেতা হিসেবে পরিচিত সাহিত্যিক? সঠিক উত্তর, আবু ইসহাক। ব্যাখ্যা, আবু ইসহাক 1926-2003। কথা সাহিত্যিক, অভিধান প্রণেতা। আবু ইসহাকের প্রথম উপন্যাস সূর্য দিঘল বাড়ি, তার দ্বিতীয় উপন্যাস পদ্মার পলিদ্বীপ, তার তৃতীয় উপন্যাস জাল। এটি তার রচিত গোয়েন্দা জাতীয় উপন্যাস। তার প্রকাশিত গল্পগ্রন্থ হারেম ও মহাপতঙ্গ। তার রচিত একমাত্র নাটক জয়ধ্বনি। অন্যদিকে পদ্মার পলিদ্বীপ আবু ইসহাক রচিত দ্বিতীয় সামাজিক উপন্যাস। এটি পদ্মার বুকে জেগে ওঠা চরে শ্রমজীবী মানুষের সংগ্রাম নিয়ে রচিত একটি উপন্যাস। জাল তার রচিত গোয়েন্দা উপন্যাস। উৎস, 1 বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, 2 বাংলাপিডিয়া। প্রশ্ন, সমুদ্রের স্বাদ মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের সাহিত্যকর্ম? সঠিক উত্তর, ছোট গল্প। ব্যাখ্যা, সমুদ্রের স্বাদ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প। এটি সমুদ্রের স্বাদ গল্পগ্রন্থের প্রথম গল্প। মানিক বন্দ্যোপাধ্যায়, তিনি 1908 সালে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালদিয়া গ্রামে। তিনি ছিলেন মূলত কথাসাহিত্যিক। তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক তার ডাকনাম। তিনি ছিলেন ত্রিশোত্তর বাংলা কথাসাহিত্যের একজন শক্তিমান লেখক। তার প্রথম প্রকাশিত উপন্যাস জননী 1935। তার রচিত প্রথম গল্প অতসী মামি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। 1956 সালের 3রা ডিসেম্বর কলকাতায় তার মৃত্যু হয়। তার রচিত ছোট গল্প প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, হলুদ পোড়া, আজকাল পরশুর গল্প ইত্যাদি। উৎস, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া। সমুদ্রের স্বাদ মানিক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন, আবু জাফর ওবায়দুল্লাহর লেখা বিখ্যাত কবিতা মাগো ওরা বলে কোন প্রেক্ষাপটে রচিত? সঠিক উত্তর, ভাষা আন্দোলন। ব্যাখ্যা, ভাষা আন্দোলন নিয়ে আবু জাফর ওবায়দুল্লাহ রচিত বিখ্যাত কবিতা মাগো ওরা বলে। মাগো ওরা বলে কবিতা রচয়িতা আবু জাফর ওবায়দুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে হয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় পড়ে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। আবু জাফর ওবায়দুল্লাহ 1934 সালের 8ই ফেব্রুয়ারি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেচক কোকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন। আবু জাফর ওবায়দুল্লাহ কবি, সরকারি কর্মকর্তা। তার পূর্ণ নাম আবু জাফর ওবায়দুল্লাহ খান। আবু জাফর ওবায়দুল্লাহ 2001 সালের 19 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো সাত নরীর হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, সহিষ্ণু প্রতীক্ষা, প্রেমের কবিতা, নির্বাচিত কবিতা, আমার সকল কথা, মসৃণ কৃষ্ণ গোলাপ প্রভৃতি। উৎস, 1 বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, 2 বাংলাপিডিয়া। প্রশ্ন, আবুল ফজল রচিত দিনলিপি? সঠিক উত্তর, রেখাচিত্র। ব্যাখ্যা, রেখাচিত্র আবুল ফজল রচিত একটি দিনলিপি। রেখাচিত্র দিনলিপিটি প্রকাশিত হয় 1966 সালে। আবুল ফজল আবুল 1903 সালের 1 জুলাই চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত কেউচিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। আবুল ফজল একজন শিক্ষাবিদ, প্রাবন্ধিক এবং কথাসাহিত্যিক। আবুল ফজল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ঢাকার মুসলিম সাহিত্য সমাজ 1926 প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন। 1930 সালে তিনি এর সম্পাদক হন। আবুল ফজল উপন্যাস, ছোট গল্প, নাটক, আত্মকথা, ধর্ম, ভ্রমণ কাহিনী ইত্যাদি বিষয়ে বহু গ্রন্থ রচনা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল উপন্যাস চৌচির, প্রদীপ ও পতঙ্গ, রাঙ্গা প্রভাত, গল্পগ্রন্থ মাটির পৃথিবী, মৃতের আত্মহত্যা, দিনলিপি, রেখাচিত্র, দুর্দিনের দিনলিপি প্রভৃতি। উৎস, 1 বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, 2 বাংলাপিডিয়া। প্রশ্ন, রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের লেখক? সঠিক উত্তর, আবুল হাসান। ব্যাখ্যা, আবুল হাসান একজন সৃষ্টিশীল কবি। তিনি পেশায় সাংবাদিক ছিলেন। 1947 সালের 4 আগস্ট গোপালগঞ্জ জেলার টঙ্গিপাড়ার বর্ণি গ্রামে মাতুলালয়ে তার জন্ম। তার পৈতৃক নিবাস নাজিরপুর, পিরোজপুর। আবুল হাসানের প্রকৃত নাম আবুল হোসেন মিয়া। তার সাহিত্যিক নাম আবুল হাসান। তিনি 26শে নভেম্বর 1975 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর প্রকাশিত কাব্যনাট্য ওরা কয়েকজন 1988, রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থ, রাজা যায় রাজা আসে আবুল হাসান রচিত কাব্যগ্রন্থ। প্রথম প্রকাশ ডিসেম্বর 1972। উৎসর্গপত্রে লেখক লিখেন, উৎসর্গ আমার মা, আমার মাতৃভূমির মতোই অসহায়। কাব্যগ্রন্থটিতে রয়েছে সমকালীন রাজনৈতিক চেতনা, মানবিক যন্ত্রণা ও আত্মবীক্ষণের দারুণ প্রকাশ। এই কাব্যগ্রন্থের কয়েকটি উল্লেখযোগ্য কবিতা: বনভূমির ছায়া, প্রত্যাবর্তনের সময়, স্বীকৃতি চাই, পাখি হয়ে যায় প্রাণ। উৎস, 1 বাংলাপিডিয়া, 2 বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। প্রশ্ন, আমার দেখা রাজনীতির 50 বছর কে লিখেছেন? সঠিক উত্তর, আবুল মনসুর আহমদ। ব্যাখ্যা, আবুল মনসুর আহমেদ, তিনি 1898 সালে ময়মনসিংহ জেলার ধানীখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। আবুল মনসুর আহমদ একজন সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, সাহিত্যিক। তিনি খিলাফত, অসহযোগ, স্বরাজ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। ব্যঙ্গরচনা, আয়না, ফুড কনফারেন্স, গালিভারের সফরনামা, স্মৃতিকথা, আত্মকথা, 1978, আত্মজীবনী, আমার দেখা রাজনীতির 50 বছর, শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু। তার রচিত উপন্যাস সত্যমিথ্যা, জীবনক্ষুধা, আবে হায়াত, অন্যান্য রচনা বাংলাদেশের কালচার, আসমানি পর্দা। উৎস, 1 বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, 2 বাংলাপিডিয়া।
প্রশ্ন, কিশোর সুবল কোন উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র? সঠিক উত্তর, তিতাস একটি নদীর নাম। ব্যাখ্যা, তিতাস একটি নদীর নাম উপন্যাস অদ্বৈত মল্লবর্মণ রচিত বিখ্যাত উপন্যাস তিতাস একটি নদীর নাম। নিম্নজীবী মানুষের ব্যথা বেদনাকে আপন অভিজ্ঞতার আলোকে নির্মিত বাস্তবতার নাম তিতাস একটি নদীর নাম। উপন্যাসটি প্রথমে মাসিক পত্রিকা মোহাম্মদীতে প্রকাশিত হয়েছিল। কয়েকটি অধ্যায় মোহাম্মদীতে মুদ্রিত হওয়ার পর উপন্যাসটির মূল পাণ্ডুলিপি হারিয়ে যায়। পরে বন্ধু বান্ধব ও অত্যাগ্রহী পাঠকদের অনুরোধে তিনি পুনরায় কাহিনীটি লেখেন। কাঁচরাপাড়া হাসপাতালে ভর্তির আগে এই গ্রন্থের পাণ্ডুলিপি বন্ধু বান্ধবকে দিয়ে যান। তার মৃত্যুর কয়েক বছর পর তিতাস একটি নদীর নাম উপন্যাসটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। উপন্যাসে কুমিল্লা জেলার তিতাস নামক নদী তীরের ধীবর, জেলে ও মৎস্যজীবী সমাজের রীতিনীতি, ধর্ম সংস্কার উৎসব ও জীবনযাপনের অনবদ্য কাহিনী তুলে ধরা হয়েছে। উপন্যাসটিকে কেন্দ্র করে খ্যাতিমান চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটক 1973 খ্রিস্টাব্দে তিতাস একটি নদীর নাম শিরোনামে চলচ্চিত্র নির্মাণ করেন, যা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র কিশোর, সুবল, অনন্ত, তিলক, বাসন্তী ও মনমালী প্রমুখ। অন্যদিকে পদ্মা নদীর মাঝি উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র কুবের, কপিলা, মালা, হোসেন মিয়া, ধনঞ্জয়, শীতলবাবু। আবু ইসহাকের উপন্যাস সূর্য দিঘলবাড়ি উপন্যাসের অন্যান্য চরিত্র হাসু, মাইমুন, শাফি, দা, রমেশ চক্রবর্তী, মল্ল বদু ইত্যাদি। আবু ইসহাকের দীর্ঘ সময়ব্যাপী রচিত পদ্মার পলিদ্বীপ উপন্যাসের চরিত্র ফজল, ইরফান মাতুব্বর, আরশেদ মোল্লা, জঙ্গুরুল্লাহ, জরিনা, রূপজান ইত্যাদি। উৎস, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া। তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্মণ। অদ্বৈত মল্লবর্মণ। প্রশ্ন, মোটর যোগে রাঁচি সফর ভ্রমণ কাহিনীর লেখক কে? সঠিক উত্তর, এস ওয়াজেদ আলী। ব্যাখ্যা, এস ওয়াজেদ আলী রচিত ভ্রমণ কাহিনী মোটর যোগে রাঁচি সফর 1949 সালে প্রকাশিত হয়েছিল এবং এতে রাঁচি ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে। এস ওয়াজেদ আলী তিনি 1890 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার সন্থিরামপুর মহকুমার বড় তাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শেখ ওয়াজেদ আলী একজন প্রাবন্ধিক, গল্পলেখক ও ভ্রমণ কাহিনী রচয়িতা। এস ওয়াজেদ আলীর প্রথম প্রবন্ধ অতীতের বোঝা 1919 সালে প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। 1932 সালে গুলিস্তা নামে একটি বাংলা মাসিক সাহিত্য পত্রিকা সম্পাদনাও প্রকাশ করেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম প্রবন্ধ, জীবনের শিল্প, প্রাচ্য ও প্রতীচ্য, ভবিষ্যতের বাঙালি, আকবরের রাষ্ট্র সাধনা, মুসলিম সংস্কৃতির আদর্শ, উপন্যাস গ্রানাডার শেষ বীর, ভ্রমণ কাহিনী পশ্চিম ভারত, মোটর যোগে রাঁচি সফর প্রভৃতি। অন্যদিকে পথে প্রবাসী আন্নদাশঙ্কর রায়ের বিখ্যাত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থটির রচয়িতা সৈয়দ মুজতবা আলী। উৎস, 1 বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, 2 বাংলাপিডিয়া। প্রশ্ন, আসান হাবিব রচিত কাব্যগ্রন্থ নয় কোনটি? সঠিক উত্তর, অরণ্য নীলিমা। ব্যাখ্যা, আসান হাবিব মূলত ছিলেন কবি ও সাংবাদিক। আসান হাবিব রচিত প্রথম কাব্যগ্রন্থ রাত্রিশেষ 1947। 1962 সালে তার রচিত ছায়াহরিণ কাব্যগ্রন্থটি ঢাকা থেকে প্রকাশিত হয়। তিনি 1961 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন এবং 1978 সালে 21 পদক পুরস্কার লাভ করেন। তার অন্যান্য কাব্যগ্রন্থ ছায়াহরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাব, দুই হাতে দুই আদিম পাথর, প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ ইত্যাদি। তার রচিত উপন্যাস অরণ্য নীলিমা ও রানী খালের সাঁকো। অরণ্য নীলিমা উপন্যাস আসান হাবিবের রচিত। অরণ্য নীলিমা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1962 সালে। উদীয়মান মুসলমান মধ্যবিত্ত বাঙালি সমাজের প্রতিনিধি এক তরুণ চিত্রশিল্পী ও তার স্ত্রীর মনোজাগতিক সংকটকে উপন্যাসের উপজীব্য বিষয়। উৎস, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।